পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রধান শিরোনাম। 26,000 চাকরি বাতিল, যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ। অন্নপূর্ণা যোজনায় অগ্রাধিকার পাবেন দু ধরনের মহিলারা, রাগঢাক না করেই এবার জানালেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বিশেষ বোনাস, কত টাকা? বিরাট ঘোষণা রাজ্যের। এবার বাংলায় অর্জুন বাহিনী, কি কাজ তাদের? জানালেন মুখ্যমন্ত্রী। ভাঙড়ে পুড়িয়ে দেওয়া হলো আইএসএফ পার্টি অফিস। আবাস প্রকল্প পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের কাটমানি, গ্রেপ্তার টিএমসি নেতা। ডিম থেরাপির সঙ্গে ট্রেন্ডিং ইট, হরিনাম সংকীর্তনে তৃণমূল নেতাকে দেখেই চলল ইট বৃষ্টি। সরকারি স্কুলে অনুপ্রবেশ, মিথ্যে প্রচার, ককরোচ অভিজিৎদের বিরুদ্ধে দায়ের এফআইআর। রেজিনগরে ছেলের বিরুদ্ধে অধীরকে লড়ার ডাক হুমায়ুনের। নামজড়ায় শামশিরগঞ্জ হিংসার ঘটনায় অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সেই তৃণমূল নেতা ইনজামুলের। যাদবপুরের ঘটনায় এনআইএ তদন্ত চাইল এবিভিপি। এমব্লেম কাণ্ডে জুটার সম্পাদকের বিরুদ্ধে এফআইআর। রোগীদের স্বাস্থ্যসাথীর সুবিধাতেও মোটা অঙ্কের বিল, জেলার নার্সিংহোমগুলিতে নজর স্বাস্থ্য ভবনের। তোলাবাজি করে খেতে হলে তৃণমূল করুন, দুর্নীতি ইস্যুতে বিজেপি কর্মীদের হুঁশিয়ারি সুকান্তের। ইছাপুরে তৈরি হবে এরিয়াল বোমার খোলস, যুদ্ধাস্ত্রের অংশ। 751 কোটির প্রকল্পের উদ্বোধন রাজনাথের। অর্থ দপ্তরের নির্দেশ মতো ডিএ বৃদ্ধির অর্ডার জারি, 38% হারে মহার্ঘ ভাতা পাবেন পঞ্চায়েত কর্মীরাও। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও মিলতে পারে আয়ুষ্মান ভারতের সুবিধা, বড় নিয়ম স্পষ্ট করল রাজ্য। প্রিয় দর্শক, এবার একে একে দেখে নিন আজকের প্রতিটি গুরুত্বপূর্ণ খবরের বিস্তারিত প্রতিবেদন। বিগত সরকারের আমলের বাতিল প্রায় 26,000 শিক্ষকের একাংশের চাকরির মেয়াদ 31 আগস্ট শেষ হতে চলেছে, কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখনো কিছুটা বাকি। এই অবস্থায় কর্মরত শিক্ষকরা স্কুলে আসা বন্ধ করলে শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব পড়বে। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরে নিজের দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরীকে পাশে বসিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ 31 আগস্ট 2026 মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ আরো বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্য শিক্ষা পর্ষদ। শনিবার দুপুরে উত্তর দিনাজপুরের হেমতাবাদে সারদা বিদ্যা মন্দির ক্যাম্পাসে আয়োজিত উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মেলায় যোগ দেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অর্ণব সেন এবং আয়োজক স্কুলের প্রধান আচার্য বিমল চন্দ্র দাস প্রমুখ। সেখানে 26,000 শিক্ষক বাতিলের প্রসঙ্গ ওঠে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বলেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের মাথায় সরকারি আমলাকে চেয়ারম্যানের পদে বসিয়ে কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটি নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। মেয়াদ আরো বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে। উল্লেখ্য, তৃণমূল আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল করা হয়েছে। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি, তাই গোটা প্যানেল বাতিল করা হচ্ছে। তবে যোগ্য শিক্ষকদের একটি তালিকা তৈরি হয়েছিল। সেই মোতাবেক যোগ্যদের 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতার ছাড়পত্র দেওয়া হয়। রাজ্যকে পুনরায় নিয়োগের নির্দেশ দেওয়া হয়। পরে শিক্ষকদের মেয়াদ বাড়ে। চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত স্কুলে আসার ছাড়পত্র মেলে, তবে নিয়োগ এখনো বাকি। তাই ফের আদালতে গেল পর্ষদ ও এসএসসি। অন্যদিকে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা ও বিভিন্ন সমস্যার সমাধানের দক্ষতা বৃদ্ধিতে উৎসাহিত করতে সারা রাজ্যের 2000 হাই স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব অর্থাৎ এটিএল চালুর পরিকল্পনা দ্রুত কার্যকর হতে চলেছে। মন্ত্রী বলেন, এই অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে উন্নত প্রযুক্তির একটা সার্বিক ধারণা শিক্ষার্থীদের সামনে তুলে ধরবে স্কুল শিক্ষা দপ্তর। সেই প্রকল্পে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে আধুনিক উদ্ভাবন ও কর্মক্ষেত্রে নতুন ওই ল্যাব যথেষ্ট কার্যকর ভূমিকা গ্রহণ করবে। রোবোটিক সায়েন্সের উপর বিভিন্ন সামগ্রী রয়েছে, সেই সঙ্গে 3D প্রিন্টার, সেন্সর এবং ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার বোর্ড থাকবে, যাতে আগামীতে ছাত্রদের মধ্যে অনুসন্ধিৎসা বৃদ্ধি পাবে বলে আশা করছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের নানা প্রান্তে বিক্ষোভ হলেও রাজ্য সরকার নিজের কাজ চালিয়ে যাচ্ছে। শনিবারও বহু যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হয়েছে। এবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, তা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা পাওয়ায় কারা অগ্রাধিকার পাবেন? শনিবার ভবানীপুরে দাঁড়িয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বেশ কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি আবারও সকলকে আশ্বস্ত করে বলেন, কোনো যোগ্য আবেদনকারী বঞ্চিত হবেন না। দরকার হলে আরো 20 থেকে 30 লক্ষ যোগ্য মহিলার জন্য এই প্রকল্পের ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি শুভেন্দু বলেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে মূলত 2 ধরনের মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি অভিযোগ করেন, তৃণমূল আমলে বিজেপি করার জন্য কিছু মহিলাকে লক্ষ্মীর ভান্ডার থেকে বঞ্চিত করা হয়েছিল। বর্তমান রাজ্য সরকার তাদের অগ্রাধিকার দেবে, সেই সঙ্গেই আর্থিকভাবে দুর্বল মহিলাদেরও অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথাই, বিজেপি করার জন্য আগের আমলে যারা বঞ্চিত হয়েছেন এই সরকার তাদের অগ্রাধিকার দেবে, সেই সঙ্গে আর্থিকভাবে দুর্বলদেরও অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ধমক চমক দিয়ে রিলস বানিয়ে বা মিডিয়া ট্রায়াল করে 20 জনকে রাস্তায় নামিয়ে কোনো লাভ হবে না। হেরে যাওয়া তৃণমূলের বুদ্ধি কাজে আসবে না। প্রসঙ্গত, বিজেপি ক্ষমতায় আসার পরেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। ইতিমধ্যেই 3টি কিস্তি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। আগস্টের কিস্তি অবশ্য এখনো দেওয়া হচ্ছে। প্রথমে জানানো হয়েছিল 17 আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে যোগ্য উপভোক্তারা টাকা পাবেন। তবে শনিবারও অনেকের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকেছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে সরকার। উৎসবের মরশুমে রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য বিরাট ঘোষণা, এবার তারা পাবেন বিশেষ বোনাস। পাশাপাশি উৎসবের আবহে ডিউটিরত পুলিশ কর্মীদের ভাতাও বাড়িয়েছে রাজ্য সরকার। কোন কর্মী কত টাকা করে পাবেন ইতিমধ্যেই তা প্রকাশ্যে এসেছে। সরকারি কর্মীদের জন্য রাজ্যের উপহার। সম্প্রতি কেরল সরকারের তরফ থেকে উৎসবের মরশুমে সরকারি কর্মী, পেনশনভোগী ও শিক্ষকদের বিশেষ বোনাস দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের তরফে জানানো হয়েছে, সরকারি কর্মচারী ও শিক্ষকদের 4500 টাকা করে বোনাস দেওয়া হবে। পাশাপাশি যেসব কর্মীরা এই বোনাস পাওয়ার যোগ্য নন তাদের উৎসবের মরশুমে বিশেষ ভাতা হিসেবে 3000 টাকা করে বোনাস দেবে রাজ্য। সেই সঙ্গেই সব কর্মীদের বেতনের অংশ হিসেবে 20,000 টাকা অ্যাডভান্স দেওয়া হবে। এছাড়া উৎসবের মরশুমে ডিউটিরত পুলিশ কর্মীদেরও ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে কেরল সরকার। আগে 500 টাকা করে দেওয়া হতো, এবার তা এক ধাক্কায় বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে। রাজ্যের পুলিশ প্রধানের তরফে আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল, ছুটির দিনে ডিউটিরত পুলিশ কর্মীদের ভাতা বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হোক। এরপরেই স্বরাষ্ট্র দপ্তরের তরফে এই ভাতা বাড়ানোর কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী নিরাপত্তার খাতিরে ওনামের সময় ছুটির দিনেও ডিউটিরত পুলিশ কর্মীদের বিশেষ ভাতা 1000 টাকা করে দেওয়া হচ্ছে। তবে সবাই এই ভাতা পাবেন না। যারা ওনামের ছুটির সময়ও ডিউটি করবেন শুধুমাত্র তারাই এই ভাতা পাবেন। প্রত্যেক বছর কেরলে অত্যন্ত ধুমধাম করে ওনাম উদযাপিত হয়। 10 দিন ব্যাপী এই উৎসবের মুখ্য সেলিব্রেশন আগামী 26শে আগস্ট। এবার এই উৎসবের আবহেই সরকারি কর্মী, শিক্ষক থেকে শুরু করে পুলিশ কর্মীদের জন্য বড় ঘোষণা করল সংশ্লিষ্ট রাজ্য সরকার। তাতে রাজ্য জুড়ে বইছে খুশির হাওয়া। এবার বিপর্যয় মোকাবিলায় নতুন বাহিনী তৈরি করল রাজ্য সরকার। সেপ্টেম্বর থেকে এই বাহিনী কাজ করতে শুরু করবে, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলা বিপর্যয়ের পর আগেও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরো অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করতে। সে কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে। একটি নির্মীয়মান গোডাউনের ছাদ ও লোহার বিম ভেঙে পড়ে। বহু শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান। আর তাতেই উঠে আসে পূর্বতন সরকারের একাধিক বেনিয়মের অভিযোগ। প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন, কিভাবে ছত্রে ছত্রে দুর্নীতি বেনিয়ম হয়েছে তা ধরা পড়ে। তবে সেদিন দেখা গিয়েছিল কিভাবে অত্যাধুনিক পদ্ধতিতে উদ্ধার কাজ চালানো হয়েছিল। এনডিআরএফ, ভারতীয় সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, পুলিশ এবং দমকল বাহিনী যৌথভাবে এই উদ্ধার কাজ চালায়। ড্রোনের সাহায্যে নজরদারি ও গ্যাস কাটার ব্যবহার করে লোহার জট ও ভারী কংক্রিট সরানোর কাজ করা হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজ আরো দ্রুত করতে এই অত্যাধুনিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। অগ্নি নির্বাপন ও দ্রুত উদ্ধার কাজের ক্ষেত্রে অর্জুন বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম নিয়ে সজ্জিত হবে। তারাতলার ঘটনায় যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধার কাজ চালানো হয়েছিল, সেই মডেলকেই আরো বড় আকারে রূপ দিতে চলেছে রাজ্য সরকার। শনিবার রাতে আক্রান্ত হন আরাবুল ইসলাম। তার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ করছে। ঘটনার সময় গাড়িতেই ছিলেন প্রাক্তন আইএসএফ নেতা, তবে তার কোনো আঘাত লাগেনি। এই ঘটনার পেছনে আইএসএফ এর মদত রয়েছে বলে অভিযোগ করেছেন আরাবুল। আর রবিবার সকাল হতেই তপ্ত ভাঙড়। এবার পুরল আইএসএফ এর পার্টি অফিস। রাতের অন্ধকারে আইএসএফ এর দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাঙড় থানার শাকসর এলাকায়। অভিযোগ, গভীর রাতে আইএসএফ এর পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, কিন্তু কারা এই আগুন ধরালো তা জানা যায়নি। এদিকে পার্টি অফিস পুড়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন আইএসএফ কর্মী সমর্থকরা। অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অন্যদিকে আজ ওই এলাকাতেই বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধনের কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে ভাঙড় থানার পুলিশ। কার্যালয়ে আগুন লাগার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, শনিবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানার উড়িয়াপাড়া এলাকা দিয়ে বাড়ি যাচ্ছিলেন আরাবুল। সেই সময় তার গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ,
গাড়ি লক্ষ্য করে দুটি বোমা ও ইট ছোড়া হয়। ইটের আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। সঙ্গে থাকা বাইক আরোহীরাও বোমার আওয়াজ পেয়েছেন বলে দাবি আরাবুলের। তবে অল্পের জোরে বেঁচে গিয়েছেন প্রাক্তন বিধায়ক। সম্প্রতি আইএসএফ ছেড়েছেন আরাবুল। 26-এর বিধানসভা ভোটে তিনি ক্যানিং পূর্ব থেকে লড়াই করেছিলেন, তবে পরাজিত হন। এরপর ক্ষমতার পথ পরিবর্তন হয়। তারপর আরাবুল আইএসএফ ছাড়েন, আর আইএসএফ ছাড়ার 24 ঘন্টার মধ্যেই আক্রান্ত তিনি। ফের সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি। শুধু তাই নয়, মারধর থেকে শুরু করে ঘর ছাড়া করার অভিযোগে বাঁকুড়ায় গ্রেপ্তার হলেন তৃণমূলের শ্রমিক নেতা। জানা গেছে, বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল নামের এক বাসিন্দাকে সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তার কাছ থেকে 20,000 টাকা নেওয়া। পরে প্রতিবাদ করায় মারধর করে ঘরছাড়া করা হয়। আরও পরে 50,000 টাকা জরিমানার বিনিময়ে ঘরে থাকার অনুমতি দেওয়ার অভিযোগে আইএনটিটিইউসির বাঁকুড়ার মেজিয়া ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি বিপত্তারণ গড়াইকে গ্রেপ্তার করে মেজিয়া থানার পুলিশ। ধৃতকে আজ বাঁকুড়া জেলা আদালতে পেশ করে পুলিশ। মেজিয়া থানার পুলিশ ও বাঁকুড়া জেলা আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মেজিয়া থানার দ্বারস্থ হয়ে স্থানীয় জেমুয়া গ্রামের বাসিন্দা করুণাময় পাল দাবি করেন 2021 সালের জানুয়ারি মাসে তাকে সরকারি আবাস প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে 20,000 টাকা নেয় তৎকালীন আইএনটিটিইউসির মেজিয়া ব্লকের সভাপতি বিপত্তারণ গড়াই। পরে তিনি জানতে পারেন গ্রামের আরো বেশ কয়েকজনের কাছ থেকে একইভাবে তোলা আদায় করেছে ওই শ্রমিক নেতা। ঘটনার প্রতিবাদ করলে সেই সময় বিপত্তারণ গড়াইয়ের নেতৃত্বে তাকে মারধর করে ঘরছাড়া করা হয় বলে অভিযোগ। পরে ফের তৃণমূলের ওই শ্রমিক নেতাকে 50,000 টাকা দিলে তবে গ্রামে ফিরতে পারবেন করুণাময় পাল। বিষয়টি নিয়ে মেজিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই গতকাল রাতে মেজিয়া থানার পুলিশ তৃণমূলের শ্রমিক সংগঠনের সদ্য প্রাক্তন ব্লক সভাপতি বিপত্তারণ গ্রেপ্তার করে। আজ ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। ধৃতের দাবি, রাজনৈতিক কারণে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। না জানিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রণ জানানোয় উত্তপ্ত হয়ে উঠল আসানসোল পৌর নিগম 58 নম্বর ওয়ার্ড। ওই তৃণমূল নেতা ও তার লোকজনের ওপর ইট বৃষ্টি চালালো গ্রামের কয়েকজন মানুষ। পাল্টা প্রাক্তন কাউন্সিলরের লোকজনও ইট ছুঁড়েছে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হন প্রাক্তন কাউন্সিলরের গাড়ির চালক সহ আয়োজকরা। দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি উঠেছে। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন শিব মন্দির এলাকায় একটি অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আসর বসেছিল। সেখানে আমন্ত্রণ জানানো হয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে। তিনি অনুষ্ঠানে পৌঁছতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঞ্জয় নোনিয়া ও তার লোকজনের ওপর ইট ছোড়া হয়। পাল্টা ইট ছোড়ে তৃণমূল নেতার অনুগামীরাও। এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে আসে আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ কর্মী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রাক্তন কাউন্সিলর সরাসরি বিজেপির দিকে আঙ্গুল না তুলে দুষ্কৃতীদের গ্রেপ্তারির দাবি তুলেছেন। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনের আয়োজকদের দাবি, 30 বছর ধরে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন তৎকালীন বাম কাউন্সিলর রোহিত নোনিয়া। তারপর থেকে তার ছেলে তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়াকে চিফ গেস্ট হিসেবে অনুষ্ঠানে ডাকা হতো। যদিও পুলিশের দাবি, বাবা ছেলের জন্য বারবার অশান্তি হচ্ছে এলাকায়। ওদের ডাকার আগে পুলিশকে জানানো উচিত ছিল। সংকীর্তন চালু রেখে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাগযুদ্ধে এলাকায় রাজনৈতিক পারদ ক্রমেই চড়তে শুরু করেছে। শনিবার বহরমপুরে হুমায়ুন কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন, রেজিনগর বিধানসভা উপনির্বাচনে এবার মূল লড়াই হবে বিজেপি বনাম আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীর। সেখানে হুমায়ুনের দলের প্রার্থী হিসেবে লড়বেন তার পুত্র গোলাম নবী আজাদ রবিন। হুমায়ুন বলেছিলেন, রেজিনগর উপনির্বাচনের সিপিএম এবং কংগ্রেস প্রার্থী দিলে বিজেপির বড় সুবিধা হয়ে যেতে পারে। এবার তাকেই পাল্টা জবাব দিলেন অধীর চৌধুরী। হুমায়ুন প্রসঙ্গে মুখ খুলে এবার তাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। রবিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বলেন, যে ব্যক্তি একথা বলেছেন তিনি গত বিধানসভা নির্বাচনে বিজেপির দালালি করার জন্য একটা দল তৈরি করেছিলেন। তার প্রার্থীরা একের পর এক আসনে বিজেপিকে জিতিয়েছে। অধীর চৌধুরী অভিযোগ করেন, বাবরি মসজিদ করার নাম করে মুসলমান ভোটকে একত্রিত করে বিজেপিকে জেতানোর ব্যবস্থা করেছেন, কিন্তু তারপরেও কি বাবরি মসজিদ করতে পেরেছেন? আমরা জানতে চাই বাবরি মসজিদ না হবার পেছনে কারণ কি। আসলে ও বাবরি মসজিদ করতে চাইছেন না, বাবরি মসজিদের নামে বিজেপির সুবিধা করে দিতে চাইছেন। এত মাস হয়ে গেল তাও কেন বাবরি মসজিদ হলো না তা জেলার মানুষকে জানান। প্রাক্তন কংগ্রেস সাংসদ আরো বলেন, বাবরি মসজিদ তৈরি করতে সিমেন্ট, বালির টাকা বা মিস্ত্রির অভাব হলে মুর্শিদাবাদ জেলার মানুষকে জানান। আমরা শুনেছি বাবরি মসজিদের নামে শয়ে শয়ে কোটি টাকা চাঁদা উঠেছে। তাহলে বাবরি মসজিদ নির্মাণে কি অসুবিধা হচ্ছে সেটা সকলকে জানান। এখন আর মসজিদ নির্মাণের কাজ হচ্ছে না, সেখানে ঘাস জন্মাতে শুরু করেছে। এক সময় ওই এলাকায় মেলা হচ্ছিল, নামাজ পড়া হতো, সব বন্ধ হয়ে যাচ্ছে। আমজনতা উন্নয়ন পার্টি অর্থাৎ AJUP কে
আজব পার্টি বলে অভিহিত করে অধীর চৌধুরী বলেন, ওই দলের নেতাকে যখন থেকে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আর যেন আমাদের বিরুদ্ধে কথা শুনতে না পাই তবে থেকে উনি চুপ হয়ে গিয়েছেন। অধীর চৌধুরী তোলা একাধিক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, 2024-এর লোকসভা নির্বাচনের পরাজয়ের পর উনি উন্মাদ হয়ে গিয়েছেন, না জেনেই উনি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। বাবরি মসজিদ নির্মাণের জন্য এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে এবং দানের মাধ্যমে মাত্র 9 কোটি টাকা উঠেছে, অথচ ছেতিয়ানি এলাকায় 13 বিঘা জমির ওপর বাবরি মসজিদের নির্মাণের জন্য প্রায় 56.88 কোটি টাকা দরকার। হুমায়ুন বলেন, মুর্শিদাবাদের বাবরি মসজিদটি মূল বাবরি মসজিদের অনুকরণেই তৈরি করা হবে, যদিও নতুন মসজিদের 3টি তলা থাকছে। মসজিদ নির্মাণের জন্য বিপুল পরিমাণ ইট পাওয়া গেলেও আমাদের প্রস্তাবিত বাবরি মসজিদে ইটের ব্যবহার খুব কম থাকছে। মসজিদের কাজ কিভাবে চলছে তা দেখার জন্য আমি অধীর চৌধুরীকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানালাম। অন্যদিকে আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনে আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে নিজের ছেলে রবিনের জয় সম্পর্কে 100% নিশ্চিত হুমায়ুন কবির। তিনি বলেন, আমার ছেলে ওই কেন্দ্রে জিতে বসে আছে। আমি অধীর চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি ওই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে লড়ার জন্য। উপনির্বাচনে জিতে অধীর চৌধুরী দেখান তিনি কত বড় মাস লিডার। রেজিনগর উপনির্বাচনে কংগ্রেস এবং সিপিএম প্রার্থী থেকে নোটা বেশি ভোট পাবে। ডবল ইঞ্জিন সরকারের আমলে এবার প্রথম পশ্চিমবঙ্গ জুড়েছে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না আপাতত, তাদের জন্য রয়েছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা, সঙ্গে চালু থাকবে তৃণমূল সরকারের স্বাস্থ্য সাথীও। অভিযোগ, রাজ্য সরকারের ত্রিফলা স্বাস্থ্য বীমা ব্যবস্থার মাঝেই ওত পেতে বসে এক শ্রেণীর অসাধু নার্সিংহোম ব্যবসায়ীরা। স্বাস্থ্য ভবনের অন্তর তদন্তে ধরা পড়েছে অনিয়ম। সম্প্রতি পূর্ব বর্ধমানের একটি নার্সিংহোম আচমকা হানা দেয় স্বাস্থ্য ভবনের প্রতিনিধি দল। সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, ভুয়ো বিল তৈরি করে সাধারণ রোগীদের জন্য বরাদ্দ অর্থ লুট করা হয়েছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজ নামে একটি বিভাগ থাকে। প্রকল্পের এই ভাগে কোনো রোগীকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসার খরচের কোনো সীমা ধার্য করা নেই। রোগীর অস্ত্রোপচার করতে হলে সেই প্যাকেজ আলাদা, সেক্ষেত্রে খরচের সীমা নির্দিষ্ট করা থাকে। বর্ধমানের নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, অস্ত্রোপচারের রোগীকে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজে ভর্তি করিয়ে ভুয়ো বিল তৈরি করা হয়েছে। স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানান, অর্থোপেডিক অস্ত্রোপচারের খরচ যেখানে 30,000 থেকে 45,000 টাকা, সেখানে মেডিকেল ম্যানেজমেন্ট প্যাকেজে ব্রেন স্ট্রোকের চিকিৎসার খরচ দেখানো হয়েছে 90,000 টাকা। এই ধরনের 14টি ঘটনা পাওয়া গিয়েছে। সেখানেই শেষ নয়, স্বাস্থ্যসাথী প্রকল্পে যে রোগের চিকিৎসা পরিষেবা নেই সেই ধরনের রোগীকে ভর্তি করিয়ে প্রকল্পে আছে এমন রোগীর রোগী হিসেবে দেখানো হয়েছে। বেসরকারি নার্সিংহোম অ্যাসোসিয়েশনের একাধিক সদস্যের দাবি, পূর্ব বর্ধমানের ঘটনা হিমশৈলের চূড়ামাত্র। রাজ্যের প্রায় প্রতি জেলায় একাধিক বেসরকারি নার্সিংহোম হাসপাতাল এই পথে রোজগার করে প্রতিপত্তি বাড়িয়েছে। স্বাস্থ্য ভবনের এক আধিকারিক জানান, অর্থোপেডিক চিকিৎসার রোগীকে ব্রেন স্ট্রোকের রোগী সাজানোর জন্য পুরনো কোনো ব্রেন স্ট্রোকের রোগীর সেই সিটি স্ক্যান ব্যবহার করা হচ্ছে। শুধু রিপোর্টে লেখা রোগীর নাম তারিখ এডিট করে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এ ধরনের অনেক অসঙ্গতি আছে। চুরি, দুর্নীতি, লুটের জন্যই মানুষ নতুন সরকারকে নিয়ে এসেছে। সরকারকে একটু সময় দিন। এই লুটের বিরুদ্ধে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে প্রথম দিন থেকে ব্যবস্থা নিয়ে যাচ্ছেন এবং তিনি